শুয়োরের বাচ্চা, সকাল সকাল কল করিস? বাসায় কি বউ নেই জানিস না? বিবাহিত পুরুষরা রাত জেগে বউকে ভালোবাসে। এ সময় আমরা খুবই ঘুমে ব্যস্ত। শালা মাত্রই ঘুমিয়েছি, সেই কাঁচা ঘুমের 12টা বাজিয়ে দিলি। শালা, তোর কপালে বউয়ের আদর জুটবে না। বউয়ের ঝাড়ি খাবি, কাছে টানলেই খ্যাক খ্যাক করবে তোর বউ। সারা জীবন অনাহারে ভুগবি তুই। কবিরের কথা শুনে তার চোয়াল শক্ত হয়ে যায়, রাগে সারা শরীর হির হির করে। ইচ্ছে করছে কবিরের ঠোঁট কেটে ভুনা করে খেতে। হাত মুষ্টিবদ্ধ করে উচ্চস্বরে ধমকে ওঠে, কবির, শুয়োরের বাচ্চা, আমি তোকে খুন করবো আজ। প্রমুখের হুঙ্কারে কবির ঘুমের মাঝে চমকে ওঠে। এ কাকে কি বলল সে? আর রাগে মুখে যা ইচ্ছে তাই বলে দিল। যার সাথে তর্ক করতেই গলা শুকায়, আজ গালাগালি পর্যন্ত দিয়েছে। ঘুমের ঘরে ফোন নাম্বারও চেক করেনি, ভয়ে গলা শুকিয়ে এলো। ঘুম ছুটে পালিয়ে যায় অজানা দেশে। কাপা দেহের উপর থেকে তার বউয়ের হাত এক ঝটকায় ফেলে ধরফর করে উঠে বসে। কান থেকে ফোন নামিয়ে দেখলো প্রমুখের নাম্বার। ভয়ে হৃদস্পন্দন অনবরত ছুটতেই শুকনো ঢোক গিলে আমতা আমতা করে বলল, স্যার, আপনি? সরি স্যার, মাফ করে দিন। এত সকালে কখনো কল করেন না, তাই বুঝতে পারিনি। আপনি তো 12টার আগে উঠেন না। আপনার পায়ে পড়ি, আর ভুল হবে না আমার। এসব কখনো সজ্ঞানে বলিনি। অজ্ঞান ব্যক্তি মনে করে মাফ করুন। জানেনই তো, ঘুমিয়ে পাপ করা মরে যাওয়া সমান। আমি আজীবন আপনার দাস হয়ে থাকব। কাল রাতে আপনার বাসর রাত গেল, তাই কোশমিন কালেও ভাবিনি এত সকালেই ঘুম ভাঙবে। এতটুকু ও বলেই থামলো সে। অতঃপর নরম গলায় প্রশ্ন করল, আচ্ছা স্যার, এখন ঘুমানোর প্রস্তুতি নিচ্ছেন? হ্যাঁ, এটাই হবে আমাদের স্যার। বাসর রাতে রেকর্ড না করলে তার মান সম্মান থাকবে? বাহ স্যার, বাহ। সে খুব গর্বের সঙ্গে কথাগুলো বলল। প্রমুখ হাতের ফোন শক্ত করে ধরে রাগে ফুঁসছে। কবির এবার লজ্জা মুখে বলল, ম্যাম ঠিক আছে। সারা রাত ছোট দেহের উপর যা গেল, সেই একমাত্র আপনার ধকল সামলাতে পারবে। আপনি কি মেডিসিনের জন্য কল করেছেন স্যার? আচ্ছা, আপনারা নিশ্চিন্তে ঘুমান, আমি মেডিসিন নিয়ে আসছি। কোনো সমস্যা নেই, এই টাকা দিতে হবে না। আমার তরফ থেকে বিয়ের ছোট্ট একটা গিফট। প্রমুখের দেহ জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। সে পারছে না কবিরের মাথা আলাদা করে দিতে। সে চোখ বন্ধ করে দাঁতে দাঁত চাপলো। আজ সামনে পেলে গুলি করে দিবে। খুব সাহস বেড়েছে। সে রাগে হুঙ্কার ছেড়ে বলল, সিগারেটকে নিয়ে ভাবতে হবে না, তোর ম্যাম স্ট্রং, মেডিসিন লাগবে না। কিন্তু এবার তোকে মেডিসিন লাগানোর ব্যবস্থা করছে কবির। কটমট করে বলেই থামলো প্রমুখ। এরপর শক্ত গলায় বলল, এই বাসায় আসবি 5 মিনিটের মধ্যে, নয়তো আমি তোর বাসায় গিয়ে খুন করব। বউকে আদর করে সব ঘুষিয়ে দেবো কবির। মুখে মুখে তর্ক, তোর নতুন বিয়ে করা বউকে তখন অন্য জায়গায় ধুমধাম করে বিয়ে দেবো। কবির চুপসে গেল। তাকে মেরে আবার বউকে বিয়েও দিবে? সে মুখ ফুলিয়ে বলল, না স্যার, এসব বলবেন না। আমার একটা মাত্র বউ। আমি আসছি। কবির ধরফর করে উঠে গায়ে টি শার্ট আর প্যান্ট ঠিকঠাক করে বাসার নিচে চলে যায়। তার বউ পিছন থেকে ডাকতেই অসহায় গলায় বলল, বেঁচে থাকলে আবার দেখা হবে জানো। আদর সোহাগ সব হবে। এখন আমাকে পিছু ডেকো না। দোয়া দরুদ পড়ে ফু দিয়ে দাও। কবির গাড়ি খুব স্পিডে চালিয়ে 9 মিনিটের মধ্যে আসলো প্রমুখের বাসার গেটের কাছে। ভেতর থেকে তালা দেওয়া গার্ডরা ঘুমাচ্ছে। সে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে কল করে প্রমুখকে। প্রমুখ তখন কাটকাট গলায় বলল, আমি ঘুম থেকে না ওঠা পর্যন্ত এখানে দাঁড়িয়ে থাকবি। যদি এদিক ওদিক হয় ট্রাস্ট মি, তুই আর শেষ। বুকের পাটা বরাবর গুলি ঠুকে দেবো। সিসি ক্যামেরা আমার কাছে কবির। পালানোর চেষ্টা করলে কি করবা নিজেও জানি না। আমাকে যা তা বলছিস, বউয়ের আদরে অনাহারে ভুগবো, আর ওইদিকে তুই বউ নিয়ে আহ্লাদ করবি। তা তো আমি সহ্য করবো না। সিরাতকে তুই মেডিসিন কিনে দিবি। পেন কিলার সিরাত কেন, বরং পায়ের ব্যথায় তুই নিয়ে খেয়ে নিস, কাজে দিবে। এত শখ করছিস, তখন তুই মেডিসিন লাগানোর ব্যবস্থা করতেই হয়। কবিরের মুখ চুপসে যায়। সে কাঁদো কাঁদো গলায় বলল, এত বড় শাস্তি দিবেন না। আর জীবনেও নম্বর না দেখে কল রিসিভ করব না। প্রমুখ কল কেটে ঘুমিয়ে যায়। কবির কষ্টে দুঃখে গেটে অনবরত মাথা ঠুকে কাঁদলো। রাতে বউকে ভালোবেসে সকাল সকাল এর মাসুল দিতে হচ্ছে তাকে। ইচ্ছে করলো ওই প্রমুখের বিছানায় আগুন ধরিয়ে দিতে। নিজে বউ নিয়ে শুয়ে অন্যকে দূরে রাখছে। অন্য কারো সুখ সহ্য হয় না ওই শালার। সিরাতের ভার্সিটির সামনে দাঁড়িয়ে আছে সাফওয়ান। প্রায় 1 ঘন্টা যাবৎ অপেক্ষা করছে সে, তবুও সিরাতের দেখা নেই। কাল শত চেষ্টা করেও সায়রার নাম্বার জোগাড় করতে পারেনি। রাত কাটিয়ে দিয়েছে তার অন্য ফ্ল্যাটে। সকাল সকাল গাড়ি নিয়ে আসলো সিরাতের খোঁজে, কিন্তু কপাল বোধহয় সহায় ছিল না সাফওয়ানের। তাই হতাশ হয়ে গাড়ির ড্রাইভিং সিটে বসে তাকিয়ে রইল গেটের দিকে। সিরাতকে একবার পেলেই জোর করে গাড়িতে উঠিয়ে নিয়ে যাবে সাফওয়ান। সায়রা একরাশ মন খারাপ নিয়ে 3 নাম্বার ক্লাসটা করলো। সিরাতকে কাল রাত থেকে সেও কল করে,
ফোন অফ পায়। আজ সকালে রাজবার কল করেও আসে না রূপ। ফল না পেয়ে ভেবেছিল ভার্সিটিতে দেখা হবে, এখানে এসেও কোনো খবর নেই তার। সে হতাশ হলো, তখন থেকেই মন খারাপ নিয়ে ক্লাস করছে। তাছাড়া অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার কালকে লাস্ট ডেট, ক্লাস বাদ দিয়ে বাসায় গেলেও সমস্যা, এক্সাম সামনে। চিন্তায় চোখ টলমল করে উঠল সায়রার। কি হলো সিরাতের? 2 দিন ভার্সিটি আসছে না, টিউশনেও যাচ্ছে না। এসব ভাবতে ভাবতে সে অনেক কষ্টে ক্লাস শেষ করে বের হলো। ভার্সিটির চত্বরে ছাত্রছাত্রীর ভিড়, নতুন ভর্তি হওয়া মুখে তাদের খুশির ঝলক। সায়রার চারিপাশে বন্ধু মহলের দিকে তাকিয়ে হাসলো। সিরাত থাকলে সেও ঘাসের বুকে বসে বকবক করে মাথা খেত, আড্ডার ঝুলি ফুরাতই না। এবার সিরাতের চিন্তায় হাঁটতেই ফোন করলো তার বয়ফ্রেন্ড আবরান। সে মুচকি হেসে কল রিসিভ করে বলল, হ্যাঁ বলো। কোথায় তুমি? আমি গেটের কাছে, জলদি আসো, সারপ্রাইজ আছে তোমার জন্য। সায়রা হাসলো। এতক্ষণের মন খারাপ পালিয়ে যায় নিমিষে। এই ছেলেটা তার জন্য পাগল, সারাক্ষণ কিভাবে হাসানো যায় সেই উপায় খুঁজে। সায়রাও ভালো না বেসে থাকতে পারে না। সে কথা বলতে বলতে গেটের বাইরে আসলো, তখনই তার সামনে এসে হঠাৎ সাফওয়ান গম্ভীর স্বরে বলল, হাই, কেমন আছো? সিরাত কোথায়? হঠাৎ সাফওয়ানের কথায় সায়রা চমকে কান থেকে ফোন নামায়, ভ্রু কুচকে তাকায় সামনে। এই ছেলেকে চেনা চেনা লাগছে। তখনই মনে পড়ে সিরাতকে নিয়ে ঘুরঘুর করা ছেলেটার কথা। কল কেটে মুখে হাসি ঝুলিয়ে বলল, আলহামদুলিল্লাহ ভালো ভাইয়া। কথা বলেই থামলো। বেশ চিন্তিত মুখে বলল, কিন্তু সিরাত তো ইউনিভার্সিটি আসেনি। সাফওয়ান ঘাবড়ে যায়। কি হলো সিরাতের? সে অস্থির হয়ে জিজ্ঞাসা করতে সায়রা বলল, সত্যি বলছি ভাইয়া, সিরাত আসেনি ইউনিভার্সিটিতে। তাছাড়া আসলে আপনি আমার পাশেই দেখতে পেতেন। ওর ফোনও 2 দিন ধরে অফ, টিউশনিও করাতে যায় না। সায়রা মলিন মুখে দীর্ঘশ্বাস ছাড়ল, আবারও বলল, আমি সত্যিই জানি না ওর হঠাৎ কি হলো। লাস্ট কথা যখন হয়েছিল সিরাত চিন্তিত ছিল আন্টিকে নিয়ে, ওনার নাকি হঠাৎ করেই প্রচন্ড জ্বর এসেছে। তারপর আর কথা হয়নি? না, মেয়েটাকে নিয়ে আমার অনেক চিন্তা হয় ভাইয়া। সাফওয়ান হালকা ঢোক গিলে বলল, তুমি আমার সাথে ওদের বাসায় যাবে? ও বাসায় থাকবে নিশ্চয়ই। তাছাড়া তোমার জানা মতো আর কোনো রিলেটিভ আছে সিরাতের? সায়রা দীর্ঘশ্বাস ফেলে বলল, সরি ভাইয়া, এখন আমি যেতে পারছি না, তবে কালকে যাব শিওর। ওই বাসা ছাড়া সিরাতের কোনো রিলেটিভের সাথে কন্ট্যাক্ট নেই। সাফওয়ান কয়েকবার জোরাজুরি করলো সায়রাকে যেতে। সায়রা কোনো মতে রাজি হলো না। তখন সায়রার পাশে আবরান এসে বলল, এই ছেলে কে সারা? তোমার জন্য কতক্ষণ ধরে অপেক্ষা করছি, আসছই না। সাফওয়ান কপাল কুচকে ছেলেটার আপাদমস্তক দেখলো। সায়রা হেসে আবরানের হাত ধরে বলল, সিরাতের ফ্রেন্ড। সিরাত আজ আসেনি ইউনিভার্সিটিতে, তাই আমাকে জিজ্ঞেস করছিল কি হয়েছে। আবরান এবার তাড়া দিল সায়রাকে। সে যাওয়ার আগে সাফওয়ানের চোখের দিকে তাকিয়ে প্রশ্ন ছুড়ল, ভালোবাসেন সিরাতকে? যতটা ভালোবাসলে মনে সারাক্ষণ হারিয়ে ফেলার ভয় থাকে। সাফওয়ান হঠাৎ ঠোঁট কামড়ে হেসে উঠে মাথা অনবরত ঝাঁকিয়ে বড় শ্বাস ফেলে মিষ্টি কণ্ঠে বলল, খুব, এতটাই ভালোবাসি তাকে। এই 2 দিন না দেখে আমি পাগল হয়ে যাচ্ছি। উন্মাদের মতো খুঁজে চলেছি এদিক ওদিক। সারা খুশিতে হাসলো, বলল, অবশেষে সিরাতের কপাল খুলল, তাকে ভালোবাসার পারফেক্ট মানুষ খুঁজে পেলাম। প্লিজ ভাইয়া, আপনি সারা জীবন আগলে রাখবেন এভাবেই। সাফওয়ান মাথা নাড়ায়। সায়রা চলে যায় খুশি হয়ে। সাফওয়ান তাদের দিকে তাকিয়ে হতাশ শ্বাস ফেলে গাড়িতে উঠে নরম স্বরে বলল, আগলে রাখতে দিচ্ছে কই সে? কিভাবে জোর করি? এই হৃদয়ের ক্ষত সে কি একটু টের পায় না? তাকে সান্নিধ্যে পাওয়ার ইচ্ছে দিন দিন বেড়েই চলছে। একবার আমার বুকে কান পেতে শুনো সিরাত, এখানে খুব জ্বলছে। আমার কাছে চিরদিনের জন্য এসে কি ভালোবেসে এ জায়গায় মলম লাগিয়ে দিবে? জুলেখা স্কুল থেকে ফিরছে একটু আগেই। বেলা দুপুর গড়িয়ে এখন বিকেল হওয়ার অপেক্ষায়। প্রমুখ প্রতিদিনের মতোই আজও 12টায় ঘুম থেকে উঠে শাওয়ার নেয়। জুলেখা তৈরি করে রেখে যাওয়া নাস্তা খেয়ে জরুরি কাজে বেরিয়ে যায় বাসা থেকে। সিরাত প্রমুখ চলে যাওয়ার একটু পরেই ঘুম থেকে উঠেছে। চারিপাশে জোহরের আজানের সুরে ঘুম ভেঙে যায় তার। এরপর আড়মোড়া ভেঙে বোঝার চেষ্টা করলো কোথায় সে। তখন কালকের ঘটনা মনে পড়তেই নাক টেনে কাঁদছে। মনে তার মায়ের জন্য হাহাকার। জুলেখা স্কুল থেকে ফিরে ড্রেস খুলে ড্রয়িং রুমে এসে বসলো। হঠাৎ গুনগুনিয়ে কান্নার আওয়াজ প্রমুখের রুমে উকি দেয়। কপাল কুচকে দেখলো সিরাত আগের পোশাকে হাঁটু গেড়ে বসে কাঁদছে। সে হতাশা মুখে তাকিয়ে বুঝলো এত বেলায় না খেয়ে মেয়েটি কাঁদছে। সে প্লেটে নাস্তা নিয়ে আসলো সিরাতের কাছে। সিরাতের সামনে প্লেট নিয়ে হাসি মুখে বলল, অল্প খাইয়া নেন ভাবি, অনেক বেলা হয়েছে, কাঁদলে কি হইব? সিরাতের নড়চড় নেই, আগের মতোই জেদ নিয়ে বসে বসে কাঁদছে। জুলেখাও হাল ছাড়ার পাত্রী নয়। কয়েকবার ঘ্যান ঘ্যান করলো খাওয়ার জন্য। শেষে হাতে রুটি আর ডিম পোচ নিয়ে সিরাতের মুখের কাছে ধরলো, বলল, না খেয়ে থাকলে কি হবে ভাবি? আপনি অসুস্থ হবেন, আমাদের কিছুই হইব না। বিয়ে যখন হয়েই গেছে মানিয়ে নিন। ভাইজান খুব ভালো, একবার ভাইজানকে বুঝলে আজীবন শুধু সম্মান আর ভালোবাসাই করতে ইচ্ছে করবে।
জুলেখা মুগ্ধ হয়ে কথা বলেই হাসলো। দু হাত দ্বারা সিরাতের মুখ উপরে তুললেই সিরাত ফুঁসে উঠে চোখ গরম করে এক ঝটকায় জুলেখার হাতে থাকা রুটি ছিটকে দূরে ফেলে দিল। সামনের প্লেটও রাগে জোরে ধাক্কা মেরে ফেললো। জুলেখা ভয় পেয়ে গুটিয়ে যায় সিরাতের ভয়ঙ্কর রাগে। আমি খাবো না, আর একবার আমার কাছে আসলে সব ভেঙে ফেলবো। সিরাত উঠে রাগে হিড়হিড় করে, দুই হাতে সারা মুখের পানি মুছে শক্ত গলায় বলল, ভাইজানের হয়ে সাফাই গাইতে খুব ভালো লাগে, আর তার মতো গুন্ডাকে নিয়ে এতই আহ্লাদ। সিরাত মাথা চেপে বিছানায় বসলো। দীর্ঘশ্বাস ফেলে মাথা উঁচু করে তাকাতেই চোখে পড়ল প্রমুখের দুই হাত পকেটে গুজে রাখা ছবির দিকে। শটান হয়ে দাঁড়িয়ে মুখে ঝুলিয়ে রেখেছে মৃদু হাসি। মুহূর্তেই সারা দেহ জ্বলে যায় সিরাতের। রাগে এলোমেলো দৃষ্টি ফেলল সে। পরক্ষণেই পেয়ে গেল কর্নারে রাখা জগ ভর্তি পানি আর গ্লাস। সে এগিয়ে যায় সেখানে, হাতে গ্লাস শক্ত করে জোরে বাড়ি মারল প্রমুখের মুখ বরাবর। মুহূর্তে ছবিটা ভেঙে টুকরো টুকরো হয়। কাচের টুকরাগুলো ছিন্ন ভিন্ন হয়ে ছড়িয়ে ছিটিয়ে পড়ল আশেপাশে। সিরাত চোয়াল শক্ত করে হাঁপাচ্ছে। এই লোকের হাসি তার সহ্য হচ্ছে না। সব তছনছ করে ফেলতে মন চাইছে। জুলেখা তার আচরণে ভয় পেয়ে যায়। দৌড়ে রুম থেকে বেরিয়ে ঢকঢক করে পানি খেলো। বুকের বাপাশে হাত রেখে শ্বাস নিল কয়েকবার। এরপর সোফায় বসে মনে পড়ল প্রমুখকে জানানো উচিত। তৎক্ষণাৎ কল করেই বলল, ভাইজান কই আপনি? ভাবি পুরো পাগল হয়ে গেছে। জরুরি মিটিংয়ে ছিল। এমনিতেই মেজাজ বিগড়ে আছে। সে চোখ বন্ধ করে গম্ভীর স্বরে বলল, ভাবি? কে ভাবি? কি মুশকিল? ভাবি আমাগর ভাবি, আপনার বউ। বউ? জুলেখা বিরক্ত হয়ে বলল, ধুর, সিরাতের কথা কই, বিয়া করেছে বউরে ছিলেন না। প্রমুখ কপাল কুঁচকে কিছুক্ষণ চুপ রইল। জুলেখা কোনো রেসপন্স না পেয়ে বিড়বিড় করে বলল, সারা রাত বউয়ের লগে থাইকা সকালেই ভুইলা যায়। এই হইল ব্যাডাগো স্বভাব, সবাই একরকম। তৎক্ষণাৎ প্রমুখ গলা ঝেড়ে হেয়ালি সুরে বলল, পাগলকে খেপিয়ে দিস না, তার মতো থাকতে দে। আমি জরুরি কাজে ব্যস্ত, অযথা কল দিয়ে বিরক্ত করিস না। জুলেখা অধর কামড়ে বলল, খাইতে কইলাম, খাই নাই। কেমন গম্ভীর হইয়া বসে আছে। আমি প্লেট নিয়ে খাওয়াইতে গেছি, অমনি আমার জোরে ধাক্কা দিয়া প্লেট ফেলাইয়া দিয়েছে। কি করুম ভাইজান, এভাবে না খাইলে অসুস্থ হইব। প্রমুখ চেয়ারে আরাম করে বসে বলল, কি সাইপাস রান্না করেছিস? তোর ভাবি খাচ্ছে না? তাকে জিজ্ঞাসা কর কি কি খায়, ওইগুলোই রান্না করে খাওয়া। আমি কিছুই জানি না ভাইজান, আপনি জলদি আহেন, আমরা রুমে সর্বনাশ কইরা ফেলাইছে। প্রমুখ চটপট প্রশ্ন করল। কি হয়েছে? জুলেখা ভয়ে হালকা ঢোক গিলল। যে রুমে পারমিশন ছাড়া ঢুকা নিষেধ, ওই রুমে প্রমুখের জিনিস ধরা ভয়াবহ দুঃসাধ্য ব্যাপার। সিরাত সেই দুঃসাহসিক কাজ করে ফেলেছে। প্রমুখের পরিপাটি রুমকে মুহূর্তেই দফারফা করেছে। যত্নে সাজিয়ে রাখা ফটো ফ্রেম ক্ষণিকেই টুকরো করে ভেঙে দিল। জুলেখার চুপ থাকা প্রমুখের সহ্য হলো না। গলা উঁচিয়ে বলল, থাপ্পড় খেতে ইচ্ছা করছে? অসভ্যর মতো চুপ করে আছিস কেন? ভাবি আপনার দেওয়ালে টাঙানো ছবিতে গ্লাস ফিক্কা মারেছে ভাইজান। জুলেখা চোখ বন্ধ করে একদমে কথাটা বলল। এহেন কথায় প্রমুখ হঠাৎ চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায়। চোয়াল শক্ত করে বলল, কি কি করেছে সিরাত? ছবি ভেঙে ফেলেছে, সারা রুম কাচের টুকরো। আপনি আসেন। পাগলের মতো ব্যবহার করছে, আমার কথা শুনছে না। প্রমুখ কল কেটে দেয়। বার কয়েক লম্বা শ্বাস ফেলে নিজেকে ধাতস্থ করলো সে। এরপর সামনে তাকালো। কবির সহ সবাই কৌতূহল নিয়ে তার সম্মুখে দাঁড়িয়ে আছে। সে কবিরকে বলল, বাসায় চল, তোর ভাবি আমাকে ভীষণ মিস করছে। কবির চোখ বড় বড় করে। এই মুহূর্তে তাদের জরুরি মিটিং। পৃথিবী ধ্বংস হলো, প্রমুখ নড়বে না এখান থেকে। কয়েকদিন আগে দোকান দখল করে ফ্ল্যাট বানানোর কথায় আলোচনা করছিল প্রমুখ। সেই ফ্ল্যাটের ডিজাইন সব আজই ফাইনাল করার কথা। তাছাড়া ফুটপাত ভেঙে বড় হাসপাতাল গড়বে, সেই নিয়েও ঝামেলা চলছে। ফুটপাতের মানুষ রেগে আছে প্রমুখের প্রতি, কোনোভাবেই তাদের জায়গা ছাড়বে না। প্রমুখও যে কিছুর বিনিময়ে ফুটপাত দখল করবে, দরকার পড়লে মেরে ভয় দেখাবে, রক্তের বিনিময়ে জায়গা ছিনিয়ে নিবে। আজ এসব নিয়ে আলোচনা হচ্ছিল, অথচ একটি ফোন কলে সিরিয়াস মুহূর্তে সব উল্টো হয়ে গেল। তার বউ নাকি মিস করছে। অন্য দিনের প্রমুখ আর আজকের দিনের প্রমুখের মাঝে বিশাল তফাৎ। যে কিনা বাসায় আগুন ধরলেও কাজ শেষ না করে ফিরে না, আজ সে কথা শেষ না হতেই বাসায় যাওয়ার তাড়া দিচ্ছে। প্রমুখ হাতে ফোন আর ফাইল নিয়ে কবিরকে বিষয় নিয়ে তাকিয়ে থাকতে দেখে ধমকে ওঠে, কবির, আজ সকাল থেকে মাথা খারাপ করে দিচ্ছিস। বললাম না বাসায় যাব? তোর ম্যাম খাচ্ছে, আমি বাইরে আসে, ওই মানে ভাত খাচ্ছে না, আমাকে যেতে হবে, আদর করে করে খাওয়াতে হবে, তাহলে সে খাবে। কবিরের হুঁশ ফিরতেই সে হনহনিয়ে নিচে গিয়ে গাড়িতে বসে। প্রমুখ সিটে বসে ডোর লক করলো। সিটে মাথা এলিয়ে রাগে ঘুষি মারলো গাড়ির দরজায়। বিরক্ত হচ্ছে সে। কাল থেকে মেয়েটা কি শুরু করেছে? আর একবার বাড়াবাড়ি করলে থাপড়িয়ে গাল লাল করে দিবে। প্রমুখ বাসায় এসে চারিপাশে তীক্ষ্ণ নজরে দেখল। সারা বাসায় নিস্তব্ধতা ছেয়ে আছে, কোথাও কোনো শব্দ নেই। জুলেখা ভয়ে তারপর আর চটাতে যায়নি সিরাতকে, চুপচাপ নিজের রুমে শুয়ে আছে। প্রমুখ রুমে প্রবেশ করে তাকায় চারিপাশে। পুরো রুম জুড়ে কাচের টুকরায় ভরে আছে।
তৎক্ষণাৎ চোয়াল শক্ত হয়ে যায়। রুমের ভেতর কাউকে না দেখে এদিক ওদিক খুঁজলো, কোথাও নেই সিরাত। সে হাঁক ছাড়ে কবিরকে। এদিকে কবির ভাবলেশীনভাবে সোফায় আরাম করছিল। স্বামী স্ত্রীর রোমান্টিক মুহূর্তে সেখানে না যাওয়ায় ভালো মনে হয়েছে তার কাছে। কিন্তু আহাম্মক কবির কি আসল কাহিনী জানে? প্রমুখের বাজখাই স্বর শুনতে থতমত খেয়ে দৌড়ে গিয়ে বলল, বলুন স্যার। সব সার্ভেন্টগুলো কোথায়? নাকটাকে ঘুমাচ্ছে? তাদের রূপ দেখার জন্য টাকা দিয়ে রেখেছি। এই মতো রুম পরিষ্কার করতে বলো। কবির মাথা নাড়িয়ে ভালো করে পর্যবেক্ষণ করলো রুম। পরক্ষণে চোখ বড় বড় হয়ে যায় তার। সর্বনাশ, এই রুমের একই অবস্থা। সে মনে মনে ভয়ানক কিছু আন্দাজ করে দ্রুত সার্ভেন্টদের ডাকতে যায়। প্রমুখ চারিপাশে খুঁজে অবশেষে বারান্দার গ্রিল ধরে বসে থাকা মেয়েটার দিকে চোখ যায়। স্বস্তির নিঃশ্বাস ফেলল সে। মলিন মুখে সিরাত থেকে থেকে ফুপিয়ে উঠছে। প্রমুখ ফটোর কথা ভুলে এগিয়ে গেল। সিরাতের পাশে বসে বলল, ঘুম থেকে উঠছে কখন? খেয়েছো? সিরাত জবাব দিল না। সে একটু আগে প্রমুখের চিৎকারে ঠিকই টের পেয়েছিল লোকটা বাসায় এসেছে, তবুও হেয়ালিভাবে বারান্দাতেই বসে আছে। সে প্রমুখের কথায় একটু তাকায়। চোখের কর্নিশ থেকে পানি গড়িয়ে পড়ল এক ফোঁটা। অতঃপর মুখ ফিরিয়ে আবারও আকাশের দিকে তাকায়। প্রমুখ হাঁটু গেড়ে বসে নিজেকে নিয়ন্ত্রণ করলো। দীর্ঘশ্বাস ফেলে বলল, কি বললাম? কানে যায় না? হাতে মাথা এলিয়ে সিরাত চুপ করে রইল। এবার প্রমুখ তেতে উঠে সিরাতের হাত ধরে টেনে উঠাতে উঠাতে বলল, চলো খেয়ে নিবে। বলছি না যা ইচ্ছে তাই করবে? তাহলে আমাকে এভাবে পেন দিচ্ছ কেন? তোমার পাগলামোর জন্য এই সময়ে বাসায় আসতে হলো। বাসায় কি খাওয়া জিনিসের অভাব পড়েছে? সিরাত হাত ঝটকা মেরে ছাড়িয়ে নেওয়ার জন্য উদ্বিগ্ন হয়। নরম গলায় বলল, এর অভাব পড়েছে। প্রমুখ হঠাৎ থেমে যায়। বুড়ুকুচকে আচমকায় হাত ছেড়ে দিয়ে তাকিয়ে রইল কিছুক্ষণ। এরপর নিজেকে স্বাভাবিক রেখে বলল, খেতে চলো। আজ যা করছো বলেও নেক্সট টাইম এসব করার সাহস দেখাবে না। বাচ্চাদের মতো পাগলামি একদম সহ্য করবো না। তোমার যা খেতে ইচ্ছা করবে জুলেখাকে বলবে। সব দায়িত্ব আমি তাকে দিয়েছি। খাবো না। সিরাত জেদ নিয়ে কথাটা বলে। প্রমুখ চটে যায়। সিরাতকে টেনে হিচড়ে নিয়ে আসে ডাইনিং টেবিলে। সিরাত তার সাথে না পেরে লাফিয়ে উঠল। প্রমুখের বুকে ধাক্কা মেরে বলল, একদম জোর করবেন না, খাবো না আমি। রাগে ক্রুদ্ধ হয়ে এটুকু বলেই থামলো। এরপর তিরিক্ষি মেজাজে বলল, শুনেছেন, খাবো না। প্রমুখ রেগে যায়। এমের এত বড় গলা, অসহ্য লাগছে তার জীবন। মনের কাছে হেরে এই কি ভুল করে ফেললো। ভুলের মাসুল দিতে হচ্ছে। জেনে শুনে ঝালমরিচ বাসায় নিয়ে আসলো। কি দরকার ছিল বিয়ে করার? হাত মুষ্টিবদ্ধ করে সিরাতের বাহু ধরতে যায়। সিরাত ভয়ে এক পা পিছিয়ে গেল। হঠাৎ মাথায় বাঁচার উপায় আসতেই সে সামনের পানির গ্লাস নিয়ে প্রমুখের মুখ বরাবর ছুঁড়ে মারে। আকস্মিক ঘটনায় হতবিহ্বল হয়ে গেল প্রমুখ। তাদের কথা কাটাকাটিতে কবির সহ আরো দুজন লোক কর্নারে দাঁড়িয়েছিল। তারাও অবাক চোখে তাকিয়ে রইল। আশ্চর্য কাণ্ড ঘটে এবার সিরাত হতবাক। ভয়ে জড়সড় হয়ে হালকা ঢোক গিলল। প্রমুখ এবার দিক হারায়। মস্তিষ্ক গরম হয়ে গেল মুহূর্তে। চোখ বন্ধ অবস্থায় ডান হাতে মুখ মুছে সে রাগে ক্রোধে থমকে উঠে বলল, সেটা অতিরিক্ত করছো তুমি। চোয়াল শক্ত করে থামল সে। এরপর বলল, কবির, সিজি ক্যামেরা দেখ। শাশুড়ি আম্মা কি করছে? এই মেয়ে খুব জ্বালাচ্ছে আমায়। শাশুড়ি আমার কলিজা বরাবর গুলি চালাতে বল। রায়হানকে। সিরাত মায়ের কথা শুনে ভয়ে চেয়ারে বসলো। মাথা নুইয়ে রেখে অনুভব করলো আবারও এক দুঃসাহসিক কাজ করে ফেলেছে। জুলেখা এসে কাচুমাচু করে দাঁড়ালো তার পিছনে। প্রমুখ বড় বড় শ্বাস ফেলে তীক্ষ্ণ চোখে চেয়ে সার্ভেন্টকে বলল, প্লেটে খাবার নিয়ে আসো। এই মেয়েকে খাইয়ে আমাকে উদ্ধার করো। অসহ্য হয়ে গেলাম। জীবনটা নরক বানানোর জন্য উঠে পড়ে লেগেছে এই মেয়ে। সার্ভেন্ট দুটি চটজলদি রান্নাঘরে যায়। কবির ভয়ে সিটিয়েছিল এতক্ষণ। তার বউ একই করলো। সিরাতের সাহস দেখে সে চমকেছে বেশ। সিরাতের সামনে প্লেট রাখলেও এক দানাও মুখে দিল না। কয়েক মিনিট অতিবাহিত হলে প্রমুখ কপাল কুঁচকে ডাকলো কবিরকে। কবির, তোর ম্যামকে খাইয়ে দে। হয়তো নিজ হাতে খেতে পারছে না। প্রমুখের কথায় মুহূর্তে চোখ বড় বড় হয়ে যায়। অবাক হয়ে জবাব দেয়, আমি কিভাবে খাইয়ে দিব? যেভাবে বাচ্চাদের ভুলে বলে খাওয়ায়, সোনামোনা বলে 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 খাওয়া। আপনার বউ, আপনি খাওয়ান। কবির মুখের উপর কথা বলে জিহ্বায় কামড় দেয়। ভুল জায়গায় আবারও ভুল কথা বলে ফেলেছে। প্রমুখ রক্ত চক্ষু নিয়ে বলল, তোর ম্যামকে আদর করে খাওয়া। বাচ্চাদের যেমনটা ওইটা একটা দেখিয়ে খাওয়াতে হয় ওই রকমের খাওয়া। ছোট মেয়ে তো, মায়ের হাত ছাড়া খেতে চাইছে না। কবির মুখ ভেঙচি কাটলো। এত সুন্দর বউ পেয়েও এই বেটা ধমকের উপর রাখছে সারাক্ষণ। কোথায় আদর করে খাওয়াবে? জুলেখা এবার আমতা আমতা করে বলল, ভাইজান আপনি বাবাকে খাইয়ে দিন। প্রমুখ থতমত খায়। শেষমেশ তাকে খাইয়ে দেওয়ার চাকরি নিতে হবে? এত আহ্লাদ তার মোটেও ভালো লাগছে না। তাছাড়া কিভাবে খাওয়ায় তাই তো জানে না। বরং এসব ঘটনায় কাল থেকে এসে বিরক্ত। প্রমুখ পকেট থেকে ফোন হাতে নিয়ে তাইমা খানমের বাসায় লাগানো সিসি ক্যামেরার ফুটেজ বের করলো। সেখানে তাইমা খানম শুয়ে আছে। সে ফোনে গিয়ে সিরাতের সামনে ধরলো, বলল, শাশুড়ি আম্মা এখন খুব আয়েসে আছে। তুমি এখন না খেলে ওই আয়েস এক সেকেন্ডও টিকবে না। আমার হাত থেকে ফোন কানে যাওয়ার সাথে সাথে শেষ নিঃশ্বাস ত্যাগ করবে, এবং সেটা তোমার চোখের সামনে। এখন বলো তুমি কি চাও? না খেয়ে মায়ের মৃত্যুর কারণ হতে?
অবশ্যই তার অকালে মরে যাওয়ার সম্পূর্ণ দোষ তোমার। সিরাত এক দৃষ্টিতে ফোনের দিকে তাকালো, হাত বাড়িয়ে ফোন থেকে তাইমার মুখে হাত বুলিয়ে দেয়। মাকে কাঁদতে দেখে সেও কেঁদে উঠে বলল, মা, ও মা। প্রমুখ চট করে ফোন নিজের কাছে আনলো, উঠে দাঁড়িয়ে বলল,